ওকে, আজকে আমাদের যে লেকচারটা আমি কিন্তু একটু স্কিপ করেছি, মানে হচ্ছে আমাদের লেকচার 3 দেন হচ্ছে লেকচার 4, কিন্তু আমি লেকচার 4টা আগে পড়াবো, দেন হচ্ছে আমি লেকচার 3-তে যাব। অবশ্যই এটার একটা কারণ আছে, তাই তো? আচ্ছা, প্রথম যেটা আমাদের সেটা হচ্ছে এটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম। আমরা ফেজ ডায়াগ্রাম দেখবো, ক্লাসিফিকেশন, এটা থেকে অনেক এইটায় অনেক ম্যাথ আছে এবং ম্যাথ গুলো অবশ্য পরীক্ষায় সবগুলোই আসে। তোমরা হয়তো ফেজ ডায়াগ্রামটা একটু দেখেছো, সেটা হচ্ছে গিয়ে আমাদের সেশনাল 1 যেটা, সেটা কিন্তু একটা আয়রন আয়রন কার্বাইড ফেজ ডায়াগ্রাম তোমরা দেখেছো, অনেক মানে একটা জটিল একটা ডায়াগ্রাম। এবং আসলে ডায়াগ্রাম মানেই কিন্তু সে আমাদেরকে তার ল্যাঙ্গুয়েজে আমাদের কাছে তার মিনিংটাকে তুলে ধরে। যেমন ম্যাথের একটা ভাষা, ঠিক তেমনি এর যে একটা ডায়াগ্রাম, ফিগার, পিকচার, এদেরও কিন্তু আলাদা আলাদা ভাষা আছে, এরাও কথা বলে। ঠিক আছে? সো ফেস কি? আমরা ফেস বলতে বুঝি কোনো একটা ম্যাটেরিয়াল যে তার ভিন্ন ভিন্ন রূপে থাকতে পারে। যখন সে ভিন্ন রূপে থাকে, তার কিছু পরিবর্তন আছে এখানে, কিছু ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র পরিবর্তন আছে, ইউনিক পরিবর্তন আছে। সেটা কি? তার অ্যাটমিক বন্ডিং এর পরিবর্তন, তার অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়। ঠিক আছে? এভাবে এক একজনের ফেসটা চেঞ্জ হয়। তো ফেস চেঞ্জ হওয়ার জন্য কিছু ফ্যাক্টর অবশ্যই কাজ করে। সেই ফ্যাক্টর গুলো কি? সেই ফ্যাক্টর গুলো হচ্ছে টেম্পারেচার, প্রেসার। আমরা একটা সহজ ডায়াগ্রাম দিয়ে দেখি। টেম্পারেচার এবং প্রেসার দিয়ে পানির এটা দেখানো হয়েছে। খুব ইজিলি তোমরা দেখতেই পারো, অ্যারো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে এবং এটা নোন, তাই না? আমরা জানি এটা আগে থেকে, যে টেম্পারেচার এদিকে বৃদ্ধি পাচ্ছে। যখন আমি টেম্পারেচার বাড়াবো, অবশ্যই একটা সলিড ফেস সে কিন্তু ট্রান্সফার হয়ে লিকুইড হতে পারে। আবার যখন আমি টেম্পারেচার কমাই, সে কি হতে পারে? লিকুইড থেকে সলিড বা হচ্ছে এই যে ভ্যাপর, কন্ডেনসেশন, এই টার্ম গুলোতে সে পরিবর্তন হয়। এখন সেম প্রেসারের ক্ষেত্রেও কিন্তু উপর নিচে অনেক পরিবর্তন আছে, আমরা জানি সন্ধি চাপ, ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসার, এগুলো আছে। তাহলে চেঞ্জ আরেকটা নিয়ামক কি হতে পারে? সেটা হচ্ছে অ্যালোট্রপি। অ্যালোট্রপি মিন্স একটা ম্যাটেরিয়াল যদি অনেকগুলো রূপে থাকে, যেমন মানুষ অনেক রূপে থাকতে পারে না, রাগ হয়ে বা ঠান্ডা হয়ে, তাই না, আবেগপ্রবণ হয়ে, ঠিক তেমনি ম্যাটেরিয়ালেরও কিন্তু অনেক রূপ আছে। তার ওই রূপের নামটাকে আমরা বলি হচ্ছে অ্যালোট্রপি। ঠিক আছে? অ্যালোট্রপি। সো যেমন আয়রন, আমরা দেখেছি আয়রন আয়রন কার্বাইড ডায়াগ্রামে যে আয়রন অনেক রূপে থাকতে পারে। যেমন হচ্ছে তার বিসিসি, এফসিসি, যেমন এখানে কি ছিল, আলফা, গামা, এই নামগুলো সেখানে ইউজ করা হয়েছে। আমরা এক এক করে আসবো কেন আলফা, গামা এগুলো বলা হয়। কার্বন, আমরা জানি কার্বনেরও রূপভেদ আছে, ডায়মন্ড, তারপর হচ্ছে গিয়ে গ্রাফাইট। ওকে, কিন্তু এই দুটোর আমরা এখানে আলোচনা করব না। আমাদের মেইন আলোচনা পার্ট হচ্ছে গিয়ে অ্যালয়িং। অ্যালয়িংটা কি? যেখানে আমরা খুব সুন্দরভাবে দুই দুই বা ততোধিক ম্যাটেরিয়ালকে মিশ্রিত করি একটা সিঙ্গেল একটা কম্পাউন্ডে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমাদের অ্যালয়িং। আচ্ছা, এখন আমরা এখানে অনেকগুলো টার্ম দেখব। খেয়াল করে দেখো, আমরা আগে ছোটবেলায় যে সলিড কে এস দ্বারা ডিনোট করা হতো, লিকুইড কে এল দ্বারা এবং গ্যাসকে জি দ্বারা। কিন্তু এখানে সলিড অনেক ফেসে থাকতে পারে। ঠিক আছে? সলিড কিন্তু সলিডই অনেকগুলো রূপে থাকতে পারে, মানে অনেকে অনেকগুলো রূপে থাকতে পারে। তাই সলিডকে আরো ভাগে ভাগ করার জন্য আমরা এখানে আসলে আমরা দেখবে যে অনেকগুলো ওয়ার্ডে ডিনোট করেছি। সেই ওয়ার্ড গুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড, সেগুলো হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা। এইবার বুঝতে পেরেছো যে কেন ফেজ ডায়াগ্রামে আলফা, বিটা, গামা, ডেল্টা এগুলো ব্যবহার করা হয়। এগুলো প্রত্যেকেই কিন্তু সলিড ফেস এস, কিন্তু যেহেতু আমি বলছি ডিফারেন্ট, তাই প্রতিটাকে যদি আমি এস লিখি বা S1 লিখি, S1 S2, তাহলে কিন্তু অনেক কনফিউশন। তাই এই কনফিউশনটা দূর করার জন্য এখানে এই গ্রিক ওয়ার্ড গুলো উল্লেখ করা হয়েছে। তো আমি কি বললাম যে আমাদের মেইন পার্টটাই হচ্ছে অ্যালয়িং। আমরা অ্যালয়িংটা দেখবো। তাহলে আমরা দেখি যে এটার উপর বেস করে, অ্যালয়িং এর উপর বেস করে আমাদের এই ফেসটাকে, ফেস সিস্টেমটাকে কতগুলো ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, ইউনারি সিস্টেম, বাইনারি সিস্টেম, টার্নারি সিস্টেম,
ইউনারি সিস্টেম, ইউনিক, ইউনিফর্ম, দ্যাট মিনস ওয়ান, যেখানে একটা অনলি ওয়ান কম্পোনেন্ট আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনারি সিস্টেম। যেমন পানির ফেজ ডায়াগ্রামটাকে আমরা বলবো ইউনারি সিস্টেম, কারণ খেয়াল করে দেখো এখানে পানি ছাড়া কিন্তু এই জায়গায় আর কেউ নেই, তাই এই ডায়াগ্রামটাকে, ফেজ ডায়াগ্রামটাকে বলা হয় ইউনারি সিস্টেম। তারপরে দেখো যদি সেখানে আরেকজন কেউ থাকে, দুজন থাকে, তাহলে সেটাকে আমরা বলবো বাইনারি। অবভিয়াসলি বিআই, বাই দ্বারা সবসময় এখানে আমরা ডিনোট করি দুইকে, টার্নারি দ্বারা তিনজনকে অবশ্যই। ঠিক আছে, এই পিকচারটা আমার কাছে বেশ ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। সেটা হচ্ছে আমরা পানির এই যে পয়েন্টটা, তাই না, আমরা ত্রৈধ পয়েন্ট বা ট্রিপল পয়েন্ট বলি, এটাকে বাস্তবে একটা রূপে দেখানোর জন্য এই পিকচারটা আমি কালেক্ট করেছি, অবভিয়াসলি নেট থেকে, তোমরা বুঝতেই পারছো। বাট এটা বাংলাদেশ না, এটা হচ্ছে অবশ্যই বাহিরের কোথাও, যে বরফ, ঠিক আছে, সমুদ্রে, এখানে সমুদ্রের উপরে বরফ জমেছে, আর উপরে যে সানশাইন, তার কারণে মেঘমালাটা আছে। ঠিক আছে, তো পানির যে তিনটা আমরা দশা দেখি, সে তিনটা দশাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, আমরা যেহেতু আমাদের পুরো টপিকটাই হচ্ছে ফেজ ডায়াগ্রাম, সো একটা ফেজ, একটা অবস্থা কখন সে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় থাকতে পারে, এই জিনিসটা সবসময় মনে রাখবে। সে তখনই সাম্যাবস্থায় থাকবে যখন সে সবচেয়ে কম এনার্জিতে থাকে। এটা আমি হয়তো আগেও রিপিট করেছি, যে একজন মানুষ, একটা ম্যাটেরিয়াল সবসময় কম এনার্জিতে থাকতে চায়, তাহলে মনে শান্তি আসে। যখনই তুমি অনেক উপরে থাকবা, বিভিন্ন দিক থেকে কিন্তু অনেক প্রেসার চলে আসবে, ঠিক আছে, দায়িত্ব চলে আসবে। সো এটা আমি এমনি বললাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা ফেজের ক্ষেত্রে কি হবে, একটা ফেজ কিন্তু তারও অনেকগুলো অবস্থা হতে পারে। যেমন দেখো, এই জায়গায় সে আনস্টেবল আছে, এই জায়গায় সে মেটাস্টেবল আছে, হ্যাঁ, এই জায়গায় সে কি আছে, স্টেবল আছে। সো সবচেয়ে কম মানে এই জায়গাটাতে তার, যেহেতু তার একটা লার্জার ফেজ, খেয়াল করে দেখো এখানে কিন্তু তার অনলি মানে একটা পয়েন্ট কিন্তু মানে তার গ্রাউন্ডের সাথে আছে, এই জায়গাতে অল্প এরিয়া জুড়ে আছে, আর এখানে কিন্তু তার সবচেয়ে বেশি এরিয়াটা জুড়ে আছে গ্রাউন্ডে। সো এটাকে আমরা বলছি হচ্ছে সবচেয়ে বেশি স্টেবল। সেম এরকম একটা ফ্রি এনার্জি আমরা এটা একটা গ্রাফেও কিন্তু দেখেছি আগে লেকচার 2 তে, যে ফ্রি এনার্জি এই জিনিসটা কিন্তু কখন বলতো, সব সময় যেটা একদম নিচে থাকবে, এনার্জি লোয়েস্ট এনার্জিটাই হচ্ছে আমাদের একদম শান্তিময় জায়গা আর কি। সো তাহলে আমরা একটা ফেজের জন্য তিনটা ফ্যাক্টর বিবেচনা করতে পারি, যে তিনটা ফ্যাক্টরের যদি 19-20 হয়, তাহলে তার এই ইকুইলিব্রিয়াম যে অবস্থাটা সেটা চেঞ্জ হবে। তাহলে ফ্যাক্টরটা কি, ফ্যাক্টরটা হচ্ছে টেম্পারেচার, প্রেসার, এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখন থেকে তোমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কম্পোজিশন। ঠিক আছে, আমরা হয়তো ছোটবেলায় টেম্পারেচার, প্রেসারটা অলরেডি জেনে এসেছি, কিন্তু যে জিনিসটা জানি না বা যেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কম্পোজিশন। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা আরেকটা নতুন একটা টপিকে আসি, সলিড সলিউশন। সলিউশন কি এটা আমরা সবাই জানি, তাই তো। সলিউশন অনেক ধরনের হয়। এখানে আমি একটু বলবো যে সলিড সলিউশন এটা কিন্তু মানে সলিউশন, যখন আমি বলি স্টুডেন্টদেরকে, আমি জিজ্ঞেস করি যে সলিউশন কি, একটা এক্সাম্পল দাও, তখন তারা যে আমাকে এক্সাম্পল দেয় সেটা হচ্ছে, আচ্ছা তোমাদেরকে একটু যদি জিজ্ঞেস করি যে সলিউশন কি, একটা এক্সাম্পল দাও, নরমাল একটা এক্সাম্পল দাও, এনিওয়ান। Salt plus water. হ্যাঁ, আচ্ছা, এই যে মানে সল্ট প্লাস ওয়াটার, দ্যাট মিনস স্যালাইন। ঠিক আছে, মানে সবার একটা, এটা কিন্তু আমাদের মাথায় মানে এত এমন ভাবে সেট হওয়া আছে যে এটা থেকে আমরা কিন্তু বের হতে পারি না, তাই না, মানে এত সুন্দরভাবে এই এক্সাম্পলটা আমাদের মাথায় সেট হয়ে আছে। কিন্তু মানে এই কনসেপ্টটা থেকে একটু আমাকে বের হতে হবে। এই আমাদের যে চিন্তাটা, যে সলিউশন মানে হচ্ছে সলভেন্ট আর সলিউট, এই সলভেন্টটা সবসময় লিকুইড, হ্যাঁ, সলভেন্টটা সবসময় যে লিকুইড, এই ধারণাটা থেকে একটু বের হতে হবে। ঠিক আছে, এই ধারণাটা থেকে বের হতে হবে, কারণ সলিউশন অনেকগুলো হয়, গ্যাসিয়াস সলিউশন, লিকুইড সলিউশন এবং সলিড সলিউশন। এবার আসো, গ্যাসিয়াস সলিউশনের ভিতরে
একজন কি থাকবে, সলিউট থাকবে, একজন সলভেন্ট থাকবে। গ্যাস গ্যাস, লিকুইড গ্যাস, সলিড গ্যাস। আমি এক্সাম্পল যদি দেই, মিক্সচার অফ অক্সিজেন আর নাইট্রোজেন, এটা হচ্ছে গ্যাস গ্যাস। তারপরে হচ্ছে যদি বলি ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরোফর্ম আর এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, এটা কিন্তু লিকুইড গ্যাসের ভিতরে, ঠিক আছে। এরকম মানে অনেকগুলো এখানে আছে। আমরা যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে গিয়ে তোমার সলিড আর লিকুইডের কম্বিনেশনটা বলে থাকি, ঠিক আছে। গ্লুকোজ ডিজলভ ইন ওয়াটার, ঠিক আছে। অক্সিজেন, খেয়াল করে দেখো, অক্সিজেন ডিজলভ ইন ওয়াটার, তাই না? অক্সিজেন যদি পানিতে না থাকে তাহলে মাছ তো কখনোই মানে জীবন ধারণ করে বেঁচে থাকতে পারবে না। তার মানে কি, পানির ভিতরেও অক্সিজেন গ্যাসটা দ্রবীভূত আছে। এটা কিসের উদাহরণ? এটা লিকুইড সলিউশনের উদাহরণ, যেখানে সলভেন্টটা হচ্ছে লিকুইড আর গ্যাসটা হচ্ছে সলিড, মানে যে কম থাকে তাকে আমরা সলিড বলি, ঠিক আছে। আবার লিকুইড লিকুইড হয়, যেমন ইথানল ডিজলভ ইন ওয়াটার। খেয়াল করে দেখো এখানে তো দুজনই লিকুইড, ঠিক আছে, মানে সলিউট এবং সলভেন্ট দুজনই লিকুইড। কিন্তু এইটা কি, এটা হচ্ছে ওই সলিউশনেরই আরেকটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে সলিড সলিউশন। তার মানে কিন্তু দেখো, সলিড সলিডও কিন্তু সলিউশন হয়। যারা আমরা হচ্ছে গোল্ড পরে থাকি, এই গোল্ড কিন্তু সলিড সলিউশন, সেখানে যে ইম্পিউরিটি গুলো আছে সেগুলাও সলিড, আর গোল্ড নিচেও তো সলিড, ঠিক আছে। তো এরকম অনেক এই জিনিসটা আমরা একটু মানে কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবো, হ্যাঁ। তাহলে এইখানে সলিড সলিউশন, দ্যাট মিনস এখানে যে সলিউট ম্যাটেরিয়াল সেও হচ্ছে সলিড, যে সলভেন্ট ম্যাটেরিয়াল সেও হচ্ছে সলিড, ওকে। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো, এই সলিড সলিউশনকে আবার দুভাগে আমরা ভাগ করেছি। একটা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। তাহলে এত কথা বললাম, তাহলে একটু সামারি করি। সামারি হচ্ছে, সলিড সলিউশন এর দুটো পার্ট আছে, সলভেন্ট এবং সলিউট, যেখানে সলভেন্ট এবং সলিউট দুইজনই সলিড, ওকে, সলিড অবস্থায় থাকে। তাহলে এটাকে আবার আরো দুটো ভাগে ভাগ করলাম। সেটা কি? সেটা হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন, ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। প্রশ্ন হলো যে এই দুটোর মিনিং কি? দেখো নামের ভিতরেই মিনিং লুকায়িত, ঠিক আছে। আচ্ছা, সেটা কি? সাবস্টিটিউশনাল তার মানে কি, আমরা একজনকে প্রতিস্থাপন করেছি। খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে মনে করো আমাদের এ অ্যাটম, তাহলে ফাঁকা, এটা হচ্ছে এ অ্যাটম, এ অ্যাটম। তাহলে এখানেও কিন্তু এ অ্যাটম ছিল, এই জায়গাটাতেও কে ছিল? এ অ্যাটম ছিল। কিন্তু এ অ্যাটমটাকে আমি কি করেছি? সাবস্টিটিউট মানে হচ্ছে প্রতিস্থাপন করেছি, সরিয়ে ফেলেছি। কার দ্বারা? বি অ্যাটম দ্বারা, ঠিক আছে। বি অ্যাটম দ্বারা এটাকে আমি সরিয়ে ফেলেছি। এই জন্য এই মিশ্রণটাকে বলা হয় হচ্ছে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কি হবে? নামের ভিতরে যেহেতু অর্থ, তাই ইন্টারস্টিশিয়াল মানে কি, ইন্টার মানে হচ্ছে কি কোনো একটা ফাঁকা জায়গায় সে চুপ করে ঢুকে গেছে, ঠিক আছে। দেখো এ এ এ এ, ঠিক আছে, এ এ এ এ, ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও তাহলে বিটা কোথায় ঢুকলো? বিটা তো এ কে সরালো না, বি এ কে সরায় নাই, কিন্তু বি এর ফাঁকা ফাঁকা জায়গাতে টুক করে ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু ঢুকে গেছে, সেহেতু এখানে একটু মনে রেখো, অবশ্যই এই জায়গাগুলোতে কি ছিল? ফাঁকা স্থান ছিল, সেটাকে আমরা বলি হচ্ছে ভয়েড, ঠিক আছে। তার মানে ম্যাটেরিয়ালের ভিতরেও কিন্তু ফাঁকা স্থান থাকে। যেমন মনে করো, পানির ভিতরে যে চিনি দেই, চিনিটা গলে যায়, এবং গলে গিয়ে পরে কি আর বোঝা যায় যে মানে কি ওটা পানির সাথে মিশে গেল? এই জায়গাটাতেই কিন্তু একটা এখানে পানির ভেতরে যে ফাঁকা ফাঁকা স্থানগুলো ছিল, সেগুলা কিন্তু ওই চিনি দ্বারা ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। যার কারণে, এবং যেহেতু এটা মিশে গেছে, হ্যাঁ, এই যে মিশে যাওয়া, মিশবে কি মিশবে না, এটার উপরেও কিন্তু ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে। সো সলিউশন বা মিক্সচার এই জিনিসটা কিন্তু অনেক মানে ডিটেইলিং এর একটা, মানে অনেক ডিটেইলস, ঠিক আছে। সো এখানে তোমাদেরকে প্রতিটা জিনিস একটু একটু ধারণা দেওয়া হবে, কিন্তু আমি বলবো যে আসলে
মনে রাখবে কোনো পড়াই আসলে শেষ নেই। হ্যাঁ? এটা তো আমরা জানি যে এগুলা এই যে পড়াচ্ছি এগুলারও কোনো শেষ নাই। আমরা জাস্ট যতটুকু অল্প, অল্প ধারণা তোমাদেরকে দিয়ে দেওয়া যায়। কিন্তু তোমরা অবশ্যই এই জিনিসটা নেটে সার্চ করে হ্যাঁ? বা এগুলো ছোটদের বইয়েও হয়তো আছে। মানে জিনিসগুলো সম্বন্ধে আরো একটু জ্ঞান আহরণ করে নিলে বেটার হয়। হ্যাঁ? কারণ সলিউশন টার্মটা মনে হয় সহজ, কিন্তু আসলে কিন্তু সহজ না। এটার মানে এটার ক্লাসিফিকেশনটা অনেক ভাগে ভাগ করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু একটু জটিল প্রকৃতির। যেমন অনেকগুলো ফ্যাক্টরে ভাগ করা হয়। যেমন একটু আগে আমি বললাম সলিড সলিউশন, লিকুইড সলিউশন, গ্যাসিয়াস সলিউশন। ঠিক আছে? যেখানে সলভেন্ট ম্যাটেরিয়াল গুলো থাকবে হচ্ছে ম্যাক্সিমাম যার নামটা প্রথমে থাকবে সে থাকে সলভেন্ট। তারপর এটাকে এই যে এভাবে ভাগ করা হয় সাবস্টিটিউশনাল, ইন্টারস্টিশিয়াল। কারণ সলিউশন তার মানে অবশ্যই এখানে কেউ মিশেছে। এখন এই মেশের উপরে আবার ভাগ করা হয়। সে কি যেমন আমরা কি বন্ধুর ভিতরে ভাগ করি না? যে সে আমার ক্লোজ ফ্রেন্ড, সে আমার একটু তার সাথে আমি বেশি শেয়ার করি না। এরকম ভাবে ভাগ করি না? সেইম এখানেও তো মিশ্রণ বা একটা মানে মিক্সচারের ব্যাপার। সো কোন এটমটা কার সাথে মিশে গেছে, কোন এটমটা কার সাথে মিশে নাই, এগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখে। ঠিক আছে? সো আমরা একটু পরেই হয়তো দেখব। তো এখানে যে জিনিসটা দেখলাম সেটা কি সাবস্টিটিউশনাল সলিড সলিউশন আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। একজন প্রতিস্থাপন করবে আর একজন হচ্ছে ফাঁকা স্থানে গ্যাপ যেগুলো আছে এমটি প্লেসে ভয়েড গুলোতে আমাদের এখানে ঢুকে যাবে। ঠিক আছে? ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। তাহলে এখানে দেখো এইটা একটা ভালো একটা জিনিস। এখানে হচ্ছে এখানে কি দেখাচ্ছে দেখো, ওয়াটার আর এইটা কি সুগার। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি লেখা, এক্স অক্ষে সি ইকুয়ালস টু কম্পোজিশন ওয়েট পার্সেন্ট অফ সুগার। তার মানে সুগার এই যে খেয়াল করো সুগার এখানে 100 না, সুগার এই জায়গাতে এক্স এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে সুগারের। সুগার 0, সুগার হচ্ছে 20, সুগার 40, সুগার 60, সুগার 80, সুগার 100। তার মানে যে এখানে সুগার কত আছে, এই লাইনে সুগার হচ্ছে 100। আর এই লাইনে কিন্তু ওয়াটার সবচেয়ে বেশি আছে। যেখানে সুগার 0 সেখানে ওয়াটার 100, যেখানে সুগার 20 সেখানে ওয়াটার 80। ঠিক আছে? এভাবে কিন্তু করে জিনিসটা আগাবে। এইটা হচ্ছে এই ব্লু কালারটা হচ্ছে সলিউবিলিটি লিমিট। ঠিক আছে? কার? পানির ভিতরে চিনির। মানে কি? মানে হচ্ছে তুমি এক গ্লাস পানির ভিতরে যদি চিনি দিতেই থাকো, সে কি সেটাকে দ্রবীভূত করতেই থাকবে? না, সে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কি করবে, তার সবগুলো ফাঁকা স্থান যখন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু সে আর তাকে সলিউবল করতে পারবে না, দ্রবীভূত করতে পারবে না। তখন বাকি চিনিটা কিন্তু কি থাকবে, কনসেন্ট্রেট হয়ে একটা মানে একটা জায়গায় জমে থাকবে। আমরা যেটাকে ওভার সলিউশন বলি, অতিরিক্ত সলিউশন বলি, সুপার স্যাচুরেশন পর্যায়ে যখন সেটা চলে যায়। ঠিক আছে? সো এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য সলিউবিলিটি লিমিট ফর সুগার ইন ওয়াটার এট 20 ডিগ্রি সেলসিয়াস? এরকম কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে, এরকম গ্রাফ দিয়ে দেওয়া থাকে। হ্যাঁ, সো এখানে কি দেওয়া আছে দেখো, 20 ডিগ্রি সেলসিয়াসে মানে চিনি কতখানি পানিতে দ্রবীভূত হবে। তাহলে টেম্পারেচার দেওয়া আছে 20। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই 20 বরাবর আমি একটা হরাইজন্টাল লাইন টানবো। ঠিক আছে? 20 বরাবর আমি একটা যখন হরাইজন্টাল লাইন টানলাম তখন আমি এরকম জিনিসটা দেখলাম, যেখানে একটা পয়েন্টে কি করলো, কাট করলো। যে পয়েন্টে কাট করলো আমাদের কম্পোজিশন কোথায়, কম্পোজিশন হচ্ছে এক্স অক্ষে। তাহলে আমি কি করলাম, এই কাট পয়েন্টটা থেকে আমি লম্ব বরাবর নিচে চলে গেলাম এবং আমি কি পেলাম, একটা ভ্যালু পেলাম। সেটা কত, 65। ঠিক আছে? সো আমরা এখানে দিয়ে দিব যে এই যে কোন জায়গাটায় আমাদের এখানে সিরাপ হবে এবং কোন জায়গাটায় দেখো 65 এর থেকেও যদি আমাদের কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, মানে 65 এর থেকেও যদি বেশি হয়ে যায় তখন সেটাই কি হবে, মানে সিরাপ মানে সলিউশনটা তো হবেই, প্লাস অতিরিক্ত যেই সুগারটা আমি অ্যাড করব সেটা আর মিশবে না, সেটা কি হয়ে থাকবে, সেটা মানে সুগার হিসেবেই আলাদা করে থেকে থাকবে। ঠিক আছে? এই গ্রাফটা কি বোঝা গেছে সবার? তোমাদের একটু হা না তো কিছু বলতে হবে। হ্যাঁ,
গ্রাফটা কি বোঝা গেছে? সবাই কি ঘুমায় গেছে? জি ম্যাম, বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা দেখবো আমরা ফেজ ডায়াগ্রাম, এটা এই জিনিসগুলোই আমরা দেখবো। এটা এখান থেকে আমরা দেখবো যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে, ঠিক আছে। সামনে কিন্তু ম্যাথ আসতেছে, তোমরা মানে আস্তে আস্তে ঘুমটা একটু কাটানোর চেষ্টা করো, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখি আমরা একটা হচ্ছে আমাদের বাইনারি সিস্টেম, আর একটা হচ্ছে আমরা অনেকগুলো নাম দেখবো, একটা এক এক করে আসতে থাকবো, ঠিক আছে। এটা কোত্থেকে আসলো সেটা আমরা একটু দেখাই। এই যে ফেজ ডায়াগ্রামটা, এই ফেজ ডায়াগ্রামের যে একদম প্রথমে আমরা কি দেখেছিলাম, এই যে ইউনারি সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের কি বাইনারি সিস্টেম। সো এই যে বাইনারি সিস্টেম, এই বাইনারি সিস্টেমটাকে আমরা কি করতেছি, আরো অনেকগুলো ভাগে ভাগ করব, ঠিক আছে। তার ভিতরে একটা আমরা দেখব বাইনারি আইসোমরফাস সিস্টেম, আরেকটা আমরা দেখব হচ্ছে বাইনারি ইউটেকটিক সিস্টেম, ঠিক আছে। সো বাইনারি আইসোমরফাস সিস্টেম, এটা কি বাইনারি মানে কি, যেখানে দুইজন আছে, দুইটা ম্যাটেরিয়াল আছে। বাইনারি বাই বিআই মানে সেখানে দুইটা ম্যাটেরিয়াল আছে, এখানে কপার আর নিকেল। আইসোমরফাস, দ্যাট মিন্স এখানে কি আছে দেখো, আইসো মানে হচ্ছে সমান, আইসোবার, আইসোটোন, আইসো, ঠিক আছে। আইসোমরফ সব জায়গায় আইসো মানে হচ্ছে সমান। সো আইসোমরফাস, আইসোমরফাসের এখানে কি আসতেছে, মরফ মানে হচ্ছে রূপ। তাহলে বাইনারি সিস্টেমে যে দুইজন আছে তাদের অলরেডি একই টাইপের রূপ বিদ্যমান, তাই এটাকে কি বলা হচ্ছে, বাইনারি আইসোমরফাস সিস্টেম, ঠিক আছে। তাহলে এই সিস্টেমটার ভিতরে কি কি ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে ডব্লিউ ডট, এই যে হিউম রোথারি এর রুলস অনুযায়ী আমরা রুলস গুলো দেখি যে কি কি আছে। মেল্টিং পয়েন্ট, ক্রিস্টাল স্ট্রাকচার, ইলেকট্রোনেগেটিভিটি, অ্যাটমিক সাইজ, এই ব্যাপারগুলো হচ্ছে, এই ফ্যাক্টর গুলো, এই প্রপার্টিজ গুলো এই দুইটা ম্যাটেরিয়ালের খুব কাছাকাছি। খেয়াল করে দেখো, অনেক বেশি কাছাকাছি এদের, আমি করে দিয়েছি, মার্ক করে দিয়েছি। এত কাছাকাছি হওয়ার কারণে এদের যে সলিড সলিউশনটা হয়, একটু আগে বলেছিলাম যে সলিড সলিউশন সেটা কি মিশে যাবে নাকি মিশে যাবে না, এই মিশে যাবে কি যাবে না তার উপরেই ভাগ করে কিন্তু আইসোমরফাস এবং ইউটেকটিকটা আমরা পরে দেখব, দুইটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তো এখানে হচ্ছে কমপ্লিট সলিউবিলিটি, তার মানে এই যে এত মিল, এই মিল থাকার কারণে এখানে আমাদের কি হয়ে গেছে, কমপ্লিট সলিউবিলিটি হয়েছে কপার আর নিকেলের ভিতরে, ঠিক আছে। সো এই জন্য এদের যে সলিউশনটা হয় সেটাকে আমরা বলে থাকি বাইনারি আইসোমরফাস সিস্টেম, ওকে। আচ্ছা, এখানে দেখো ফেজ ডায়াগ্রামটা এখানে আমাদের এইভাবে কিন্তু দেওয়া থাকে, এখানে একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই জায়গায় প্রথমে আছে নিকেল, এই জায়গায় আছে কপার, এই জায়গায় প্রথমে আছে কপার, এই জায়গায় আছে নিকেল, এই জন্য ডায়াগ্রামটা কিন্তু এরকম। আবার খেয়াল করে দেখো, এটা হচ্ছে 183, সো বা 185, অ্যাকচুয়ালি 183 185, অনেক জায়গায় 183 185 দেওয়া। এখানে এটা কি নিচে নেমে গেছে, আর এটা কি উল্টা থেকে মানে নিচ থেকে উপরে উঠে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো কথা আছে। সো আমরা এক এক করে হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে মার্ক করে দেখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিকেল এবং কপারের ফেজ ডায়াগ্রাম, আমরা ওয়ান বাই ওয়ান করে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমাদের ম্যাথ শুরু অ্যাকচুয়ালি আসলে, ঠিক আছে। এটা একটা ফেজ ডায়াগ্রাম, কার ফেজ ডায়াগ্রাম, কপার এবং নিকেলের ফেজ ডায়াগ্রাম। কিভাবে বুঝলাম, কারণ এখানে দেওয়া আছে নিকেল এবং কপার। একটা ফেজ ডায়াগ্রামে কি থাকে, দুটো অক্ষ থাকবে, এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। এক্স এক্সিসে আছে ওয়েট পার্সেন্টেজ কপার এন্ড হচ্ছে ওয়াই এক্সিসে আছে হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার এখানে ডিগ্রি সেলসিয়াস এবং এখানে ফারেনহাইট। আমরা ফারেনহাইটটাকে বাদ দিয়ে দিব, ফারেনহাইট নিয়ে আমরা কাজ করব না, আমরা সবসময় কাজ করব হচ্ছে ডিগ্রি সেলসিয়াস নিয়ে। কিন্তু ছবিটা যেহেতু কালেক্টেড ফ্রম ইন্টারনেট, সো এখানে আমি আর কাটি নাই, ঠিক আছে। সো ফারেনহাইট নিয়ে আমাদের আর কোনো কাজ নেই, আমরা কাজ করব টেম্পারেচার নিয়ে। আচ্ছা, তাহলে কি আসলো, এটা হচ্ছে নিকেল এবং কপারের ফেজ ডায়াগ্রাম,
এখানে এক্স অ্যাক্সিসে দেওয়া আছে কপারের পার্সেন্টেজ, ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে টেম্পারেচার, ইউনিট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই যে পার্সেন্টেজ নিয়ে আমাদের এখন একটু কথা বলতে হবে, সেটা হচ্ছে কি ওয়েট পার্সেন্টেজ অফ কপার, মানে এক্স অ্যাক্সিসে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো কপারের। আবারও বলছি, এক্স অ্যাক্সিসে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো কপারের। এখানে লেখাই কিন্তু আছে কপার, 10, 20, 30, 40, 50, 60 এই ভ্যালুগুলো কপারের। প্রশ্ন হচ্ছে তাহলে নিকেলের ভ্যালু কোথায়? ওকে, এবার আসি 1। এই 1-এ আমরা যেটা বলবো সেটা হচ্ছে যখন কোনো ম্যাটেরিয়াল 100% থাকবে, যখন কোনো ম্যাটেরিয়াল 100% থাকবে, তখন ফেজ ডায়াগ্রামে তাকে দেখানো হবে একটা লম্বা ভার্টিক্যাল লাইন হিসেবে। যখন কোনো ম্যাটেরিয়াল 100% থাকবে তখন তাকে ফেজ ডায়াগ্রামে দেখানো হবে লম্বা একটা লাইন হিসেবে। ওকে, এখানে দেখো এই যে লম্বা একটা লাইন। তাহলে এই লম্বা লাইনের এইখানে এই জায়গাটাতে আছে কে? নিকেল, এই জায়গাটাতে আছে কে? কপার। তাহলে লম্বা লাইনের নিচে যে থাকবে সে ওই জায়গাটাতে তার 100% থাকবে। তাহলে নিকেল এই জায়গায় কত? 100। কপার এই জায়গাটায় কত? 100। এবার আসি, এক্স অ্যাক্সিসে বলা আছে ওয়েট পার্সেন্টেজ কপার, তার মানে এই ভ্যালুগুলো হচ্ছে কপারের। তাহলে ওই প্রশ্নটা থেকেই যাচ্ছে যে নিকেলের ভ্যালু কোথায়। এবার দেখো, নিকেল এই জায়গাটাতে 100, তাহলে কপার কত এই জায়গাটাতে? 0, 100 থেকে বিয়োগ। তারপরে এই 10 হচ্ছে কপারের ভ্যালু। 10 আসলে যদি কপারের ভ্যালু হয়ে থাকে তাহলে নিকেল এই জায়গাটাতে কত? 90, 90, 100 থেকে বাদ। এই জায়গাটাতে 80, এই জায়গাটাতে 70, এভাবে করে কমতে থাকলো। কপার এই জায়গায় 100, তাহলে এই জায়গাটাতে নিকেল কত? 0। বোঝা গেছে এই ব্যাপারটা? এই ব্যাপারটা হচ্ছে এইখানের কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। ঠিক আছে, যার পার্সেন্টেজটা এখানে দেওয়া, এই সংখ্যাগুলো হচ্ছে তার। তাহলে অপোজিটের নাম্বারটা কিভাবে বের করব? 100 থেকে বিয়োগ দিয়ে। নিকেল দ্বারা স্টার্ট হইছে, নিকেল কমবে, কপার বাড়বে। তাহলে এটা 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 আরেকভাবে আমি মনে রাখতে পারি, যাকে দ্বারা স্টার্ট হবে সে থাকবে 100, দেন সে কমতে ম্যাম থাকবে। দ্বারা মানে বুঝলাম না। হ্যাঁ, দ্বারা মিনিং বুঝি নাই। আমি তোমার কথাটা বুঝিনি, আরেকবার বলো। অ্যাকচুয়ালি দ্বারা মিনিংটা বুঝি নাই। আচ্ছা, এবার এবার দেখো, এখানে আমাদের বলা আছে ওয়েট পার্সেন্টেজ অফ কপার, তাই তো? যখন কোনো মানে ম্যাটেরিয়াল 100% থাকবে সেটা আমরা ফেজ ডায়াগ্রামে কিভাবে দেখাবো? দেখানোর জন্য তাকে একটা ভার্টিক্যাল লাইন দ্বারা, সম্পূর্ণ একটা ভার্টিক্যাল লাইন দ্বারা তাকে দেখানো হয়। যেমন এখানে নিকেল একটা ভার্টিক্যাল লাইন হিসেবে এখানে দাঁড়ায় আছে। ঠিক আছে, এই জন্য আমরা ধরে নিব এই জায়গাটাতে নিকেল আছে কত? 100। দেন নিকেল আস্তে আস্তে কমতে থাকবে এবং কপার আস্তে আস্তে বাড়তে থাকবে। নিকেল এখানে 100, কমতে 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 কপার যেখানে 100 সেখানে নিকেল হয়ে গেছে 0। তাহলে মাঝখানের এই ভ্যালুগুলো কার? এখানে ওয়েট পার্সেন্টেজ কপার যার দেয়া আছে সেই হচ্ছে এই ভ্যালুগুলোর মালিক। তাহলে নিকেলের ভ্যালু কোথায়? নিকেলের ভ্যালু হচ্ছে 100 থেকে এই 10, 20 এই নাম্বারগুলো বাদ দিয়ে পাবো। এবার কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসি আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে। আচ্ছা, এখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি 100% কারণ কি মানে কোনো কিছুই কিন্তু আসলে 100% বলে কিছু নাই। হ্যাঁ, এটাকে মানে মাথার মধ্যে আবার ওই ওই চিন্তাটা তোমাদের যদি আসে বা প্রশ্ন আসে যে এখানে কি সত্যি নিকেল 100, আসলে এরকম ভাবে কোনো কিছু নাই। একটা ভার্টিক্যাল লাইন এখানে আছে এবং নিকেল এখানে স্টার্ট পয়েন্ট, এখানে নিকেল 100, এখানে ইন রিয়েল, যে রিয়েল লাইফে জিনিসটা কি আসলে নিকেল এখানে 100 না, সেরকম না, সেখানে একটু 19-20 থাকতেই পারে। ঠিক আছে, বাট নিকেল এখানে ম্যাক্সিমাম। ওকে, আমরা এখানে 100 ধরে নিই। আচ্ছা, দেন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে নোট দেখো,
pure component melts at a single temperature, while alloys in the isomorphous system melts over a range temperature. কথাটার মানে কি? আবারও খেয়াল করে দেখো, এই যে একটা পয়েন্ট এখানে দেখানো হয়েছে 1452 ডিগ্রি সেলসিয়াস, কপারের দেখানো হয়েছে এই 83 মানে 1083। দ্যাট মিনস নিকেল এখানে 100% আছে, নিকেল এই জায়গাটাতে পিওর কম্পোনেন্ট সে মেল্ট করেছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কিন্তু আবার কপার যখন 100% এই জায়গাটাতে আছে, কপারও মেল্ট করেছে একটা নির্দিষ্ট টেম্পারেচারে। প্রবলেমটা হলো কোথায়? যখন তারা অ্যালয় হিসেবে থাকে। যেমন মনে করো এই যে 20% কপার, বাকি 80% কে? নিকেল। এরা কোথায় মেল্ট করবে? প্রশ্নটা হচ্ছে এইটা, একটা অ্যালয় কোথায় মেল্ট করবে? তারা কি একটা নির্দিষ্ট তাপমাত্রায় মেল্ট করবে, নাকি একটা মেল্টিং রেঞ্জ মানে একটা এরিয়া জুড়ে তারা মেল্ট করবে? ঠিক আছে, তারা একটা এরিয়া জুড়ে মেল্ট করে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে মেল্টিং রেঞ্জ। মেল্টিং পয়েন্ট ভার্সাস মেল্টিং রেঞ্জ। মেল্টিং পয়েন্ট হবে একটা সিঙ্গেল কম্পোনেন্টের, একটা পিওর কম্পোনেন্টের যেখানে সে 100% থাকে, সে তার মেল্ট হবে একটা নির্দিষ্ট পয়েন্টে। কিন্তু রেঞ্জ হবে গিয়ে অ্যালয়িং কম্পোনেন্টের ক্ষেত্রে সেটা রেঞ্জ হবে। তার মানে অ্যালয়ের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে 20% হচ্ছে কপার আর 80% হচ্ছে নিকেল। তাহলে এটা তো একটা মিশ্রণ। তাহলে আবার নিকেলের মেল্টিং পয়েন্ট 1400 আর কপারের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1083। সো তার উপর আবার কপার আছে হচ্ছে 20%, নিকেল আছে হচ্ছে 80%। সো এরকম যখন একটা অ্যালয় হয়, সে কি করে? সে একটা এরিয়া জুড়ে মেল্ট হতে থাকে। তার মানে তার কিছু অংশ মেল্ট হওয়া শুরু করলো এবং অনেকখানি তাপমাত্রা জুড়ে তার ওই মেল্টিং প্রসেসটা এন্ড হয়। তার মানে তাদের একটা, এই দেখো 1370 ডিগ্রি সেলসিয়াস তাদের স্টার্ট হইলো এবং এই পয়েন্টে গিয়ে কি হইলো 1410 গিয়ে সেটা শেষ হইলো। এই জিনিসটা আমি কিভাবে বুঝলাম, এই জিনিসটা আমি কিভাবে জানলাম? এটা জানার জন্যই যাকে প্রয়োজন হয়েছে সেই হচ্ছে এই ফেজ ডায়াগ্রাম। খেয়াল করো, এই ফেজ ডায়াগ্রামটা থেকেই কিন্তু আমি এই ভ্যালু দুইটা বের করতে পেরেছি যে একটা অ্যালয় সে কিভাবে মেল্ট করে। তাহলে এখানে ফেজ ডায়াগ্রামের ইম্পর্টেন্সটা কিন্তু বোঝা গেল যে একটা ফেজ ডায়াগ্রাম থেকে আমরা কোন কম্পোজিশনে কিভাবে মেল্ট করবে, কতটুকু টেম্পারেচার আমাদের জোন লাগবে সেটা আমরা বের করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট, মানে এই জায়গায় গিয়ে কি হলো, তার মেল্টিং শুরু হলো এবং এই জায়গায় গিয়ে তার মেল্টিং শেষ হলো। আচ্ছা, এগুলো গেল। তাহলে আমরা একটু সামারি করি। প্রথমে দেখলাম ওয়েট পার্সেন্টেজ, তারপর দেখলাম দুইটা এক্সিস, একটা টেম্পারেচার, একটা হচ্ছে ফ্র্যাকশন দেওয়া আছে ভ্যালুজ। তারপরে কি দেখলাম? মেল্টিং পয়েন্ট, মেল্টিং রেঞ্জ। আসলে এখানে মানে এই গ্রাফটা থেকে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট জিনিস চলে আসবে, সেটা হচ্ছে কি, দেখো এখানে একটা অনেক বড় এরিয়া জুড়ে লেখা হয়েছে সলিড সলিউশন। তাহলে এই সলিড সলিউশনের ভিতরে আসলে সলিড সলিউশন নাম কি দেওয়া হয়েছে? আলফা। একদম শুরুতে খেয়াল করো, শুরুতেই বলেছিলাম যে গ্রিক ওয়ার্ড দ্বারা সলিড কে বোঝানো হয়, গ্রিক ওয়ার্ড। তাহলে এই গ্রিক ওয়ার্ড এখানে কি ইউজ করা হয়েছে? আলফা নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এইখান খেয়াল করে দেখি আমরা, এই আলফার ভিতরে এটা হচ্ছে আলফা সলিড সলিউশন। তাহলে এই সলিড সলিউশনের ভিতরে কে আছে? দুইজন আছে। সেই দুইজন কে? নিকেল, কপার। ঠিক আছে, আমরা বলেছি সলিড সলিউশন, তার মানে সলিউশন তার মানেই তো সেখানে সলিউট এবং সলভেন্ট থাকে, দুইজন থাকে। তাহলে এখানে কি আছে? নিকেল আর কপার। নিকেল আর কপারের সলিড সলিউশন আলফা। এই জায়গা থেকে লিকুইড, এই লিকুইডের ভেতরে কে আছে? কপার আর নিকেল। তাহলে এই মাঝখানে এটা আবার কি আসলো? তাহার মানে হচ্ছে এই মাঝখানে কি হবে? এই যে উপরে আর নিচে যারা আছে, ঠিক আছে, তাদেরই একটা ডুয়াল ফেজ। তাহলে আমরা বলতে পারি আলফা এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ, লিকুইড এল এটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ, কিন্তু এই যে জোনটা, এই জোনটার ভিতরে কি আছে? ডুয়াল ফেজ আছে। তার মানে
লিকুইড প্লাস আলফা দুজনই এই জোনটার ভিতরে আছে। ওকে, এই জোনটার ভিতরে সীমাবদ্ধ আছে। আচ্ছা, এখন আমরা দেখি এই জায়গাটাতে কি হইলো, তার সলিড হওয়া মানে সলিড, এখানে তো সে সলিড ছিল, কিন্তু এই পয়েন্টটা থেকে আসার যখন সে আসলো তখন সে কি করলো, একটু লিকুইড হওয়া শুরু করলো। তাই আস্তে আস্তে যখন আমরা কি করলাম, এই 1410-এ আসলাম, তখন কি হলো, তার ভিতরে সম্পূর্ণ সলিডটাই কি হয়ে গেল, সম্পূর্ণ সলিডটাই লিকুইড ফেজে পরিণত হয়ে গেল। তাহলে মাঝখানে জোনে সে কি থাকে, সে একটা সেমি পেস্ট হিসেবে থাকে, তার অর্থাৎ সে লিকুইড এবং সলিড দুইটা ফেজেই থাকে। ওকে, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার কিনা, তাহলেই আমি ফার্দার স্লাইডটায় যাব। কারণ কি, এই মানে এই কথাগুলোই কিন্তু বারবার রিপিট হবে, ঠিক আছে, ফেজের এই কথাগুলোই কিন্তু রিপিট হবে এখানে। তোমরা একটু এখানে কিন্তু অ্যাটেনটিভ থাকতে হবে, ঠিক আছে। সলিড সলিউশন এখানে কিন্তু দুইজন আছে, মনে রাখতে হবে, এটা একটা বাইনারি ফেজ ডায়াগ্রাম, নিকেল এবং কপার। সো সলিড এর ভিতরে দুইজন আছে, নিকেল এবং কপার, কিন্তু তারা কি রূপে আছে, সলিড রূপে আছে। উপরে এখানে কি রূপে আছে, লিকুইড রূপে আছে, লিকুইড অবস্থায় আছে। আর মাঝখানের এই জোনটাতে কিভাবে আছে, মাঝখানের এই জোনটায় আছে হচ্ছে তারা, মাঝখানের এই জোনে আছে হচ্ছে তারা লিকুইড এবং সলিড, এই দুইটা ফেজেই তারা আছে, ঠিক আছে। কিন্তু তারা কে, তারা হচ্ছে কিন্তু সেই দুইজন পার্সনই, তারা হচ্ছে নিকেল এবং কপার, ঠিক আছে। এই এতটুকু জিনিস এখানে হচ্ছে গিয়ে তোমাদের মাথার ভিতরে একেবারে ঢুকায় নিতে হবে, ঠিক আছে। আমি একটু সামারি করে দেন হচ্ছে নেক্সট স্লাইডে যাব, কারণ ফেজ ডায়াগ্রামে মানে মূলত সব একই, তো ফেজ ডায়াগ্রাম তো, কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফেজ ডায়াগ্রাম হবে, ডায়াগ্রামটা চেঞ্জ হবে, কিন্তু কথাবার্তা কি হবে, সেম। তাহলে আমি একটু আবার সামারি করছি। এক নাম্বার কি, এক্স পয়েন্ট, এক্স অ্যাক্সিস, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে যার ভ্যালু দেওয়া থাকবে সেগুলো তারই ভ্যালু, নিকেল যেখানে লেখা থাকবে সেখানে নিকেল 100, কপার যেখানে লেখা থাকবে সেখানে কপার 100। যেহেতু ভ্যালু গুলো কপারে দেওয়া আছে, তাই আমরা নিকেলের ভ্যালু গুলো কিভাবে বের করব, 100 থেকে বিয়োগ করে। টেম্পারেচার আমরা ডিগ্রি সেলসিয়াসটা সবসময় কাউন্ট করব। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, যেখানে নিকেল কপার 100% থাকবে সেখানে তাদের মেল্টিং হচ্ছে পয়েন্ট, মানে একটা নির্দিষ্ট সিঙ্গেল টেম্পারেচারে তারা মেল্ট হয়, যেহেতু তারা পিওর কম্পোনেন্ট হিসেবে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। ফেজ ডায়াগ্রামে 100% কে বোঝানোর জন্য কি করা হয়, একটা লম্বা খাড়া দাগ দ্বারা দেখানো হয়, ঠিক আছে। ওকে, এরপর আমরা কি দেখতে পাচ্ছি, যখন একটা অ্যালয়িং পোর্শন চলে আসে, মানে হচ্ছে মনে করো 20%, 40%, 60%, তখন তারা কিন্তু একটা এরিয়া জুড়ে মেল্ট হয়। তার মানে তাদের মেল্টিং শুরু হয় এবং একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত মেল্ট হয়ে শেষ হয়। একটা হচ্ছে এন্ড পয়েন্ট, স্টার্ট পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের কি এন্ড পয়েন্ট। ওকে, এবং এই রিজিয়ন টুকিতে তারা কি থাকে, তারা ডুয়াল ফেজে থাকে। দ্যাট মিনস তারা লিকুইড এবং সলিড একটা দুটো অবস্থায় থাকতে পারে। তাহলে যখন এন্ড পয়েন্টে চলে আসবো, এন্ড পয়েন্টের উপরে সবাই কি লিকুইড, আর স্টার্ট পয়েন্টে সবাই কি ছিল, সলিড। এই যে এখানে আমরা দুটো লাইন দেখতে পারতেছি, হ্যাঁ, একটা নিচের দিকে একটা উপরের দিকে, এই দুটো লাইনের একটা নিচের লাইনটাকে বলা হচ্ছে সলিডাস, উপরের লাইনটাকে বলা হচ্ছে লিকুইডাস। লালটা যে এটাকে, এই লাইনটাকে বলা হচ্ছে লিকুইডাস, আর সবুজ লাইনটা দ্বারা বলা হচ্ছে সলিডাস কার্ভ, ঠিক আছে। সো মনে রাখতে হবে, সলিডাস কার্ভের নিচে সবাই কি সলিড, লিকুইডাস কার্ভের উপরে সবাই সলিড। খেয়াল করো, দেখো, সলিডাসের নিচে সলিড, লিকুইডাসের উপরে সলিড, উপরে লিকুইড, ঠিক আছে। তাহলে মাঝখানে কি, অবশ্যই একটা, দেখো উপরে নিচে, তাহলে অবশ্যই এই জায়গাটা কি একটা জোন তৈরি হয়েছে না, এই জোনটাই হচ্ছে, হ্যাঁ, লিকুইড আলফা প্লাস লিকুইড। এই কথাগুলোই কিন্তু বারবার এখানে আসতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি একটু, এখানে দেখো এই যে আমি বলা হয়েছে
above liquidus all liquid, below liquidus all solid, আর between this curve কি হবে, দুইটা ফেজ প্রেজেন্ট থাকবে। ওকে, এই যে আমরা এখন এই জায়গাটা চলে আসলাম। এখানে দেখে আমরা আইসোমরফাস ফেজ ডায়াগ্রাম, এটা কিসের ফেজ ডায়াগ্রাম দেখো, এখান এগুলো কিন্তু এই তোমাদের এই ডায়াগ্রামটা দেয়া থাকবে, এই ডায়াগ্রামটা দেয়া থাকবে এবং এটা কিন্তু কোশ্চেন করা হবে। যেমন আমি নিজেই এখন কোশ্চেন করছি এবং অ্যান্সার বলতেছি, তাহলে বুঝবা যে এভাবে আসলে কোশ্চেনের প্যাটার্নটা হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি দেখবো, এই দেখো ডিগ্রি সেলসিয়াস ওয়াই এক্সিসে, এক্স এক্সিসে কি দেওয়া আছে, ওয়েট পার্সেন্টেজ অফ নিকেল, ফিগারে কি লেখা আছে, কপার নিকেল ফেজ ডায়াগ্রাম, দ্যাট মিন্স এখানে কপার এবং নিকেল দুইজনই আছে। কিন্তু এখানে কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু কি দেওয়া আছে, নিকেল, তাহলে এই ভ্যালুগুলো কার, নিকেলের। তাহলে এইখানে দেখো নিকেল এইখানে শূন্য, নিকেল যদি এখানে শূন্য থেকে শুরু হয় তার মানে এই জায়গাটায় কে, কপার, আর নিকেল 100 কোথায়, নিকেল 100 এখানে, কপার কমতেছে নিকেল কিন্তু বাড়তেছে। ওকে ফাইন, তাহলে প্রথম প্রশ্ন, এটা কিসের ফেজ ডায়াগ্রাম, দেখো এখানে কিন্তু সব অ্যান্সার দেওয়া, একটা ফেজ ডায়াগ্রাম মানে কি, সেখানে সব অ্যান্সার দেয়া থাকে, কিন্তু তোমাকে সেই অ্যান্সার গুলো জাস্ট বের করে নিয়ে আসতে হবে। ফেজ ডায়াগ্রাম অ্যান্সার করা কিন্তু সহজ, হ্যাঁ, কারণ এখানে মুখস্থরও কিছু নাই, মনে রাখারও কিছু নাই, শুধু ওই সিস্টেমটা জাস্ট মনে রাখতে হবে যে কিভাবে আমরা ফাইন্ড আউট করছি। আচ্ছা, তাহলে এটা কার ফেজ ডায়াগ্রাম গেল, কপার নিকেলের। সেকেন্ড প্রশ্ন, সিস্টেমটা কিসের, ইউনারি, বাইনারি না টার্নারি, অবশ্যই তাহলে কোশ্চেন অ্যান্সারটা কি হবে, এটা বাইনারি সিস্টেম, কারণ এখানে দুটো কম্পোনেন্ট আছে, কপার এবং নিকেল। ওকে ফাইন গেল। তারপরে প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা আইসোমরফাস, হ্যাঁ বাইনারি বললে শুধু হবে না, কিন্তু এটা বাইনারি প্লাস আইসোমরফাস, কারণ বাইনারির আরো ভাগ আছে। বাইনারি আইসোমরফাস, কেন আইসোমরফাস, কারণ এখানে কপার আর নিকেল সম্পূর্ণ সলিড সলিউশনে মিশে একটা সিঙ্গেল সলিড ফেজে চলে আসছে। আচ্ছা, এখানে দেখো সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আলফা সলিড সলিউশন, তারপর এটা হচ্ছে লিকুইড গেল। তার এটাকে আমরা কেন বললাম সেটা কিন্তু এখানে বোঝা, মানে আইসোমরফাস বলার কারণটা দেওয়া হলো, বাস শেষ। ওকে, এখান থেকে চলে গেলাম, এবার চলে আসি টেম্পারেচার এবং কম্পোজিশনের ইফেক্টটা বোঝানোর জন্য। এগুলো কিন্তু সিলি জিনিস, কিন্তু তারপরে ওইখানে কেন দেখাই, কারণ তোমাদের স্থানাঙ্কের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। স্থানাঙ্কের কনসেপ্ট, স্থানাঙ্ক কি, এটা একটা, যেহেতু এটা একটা ডায়াগ্রাম, হ্যাঁ, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু থেকে আমরা কি পাই, সবসময় ফেজ ডায়াগ্রামে বা একটা ডায়াগ্রামে আমরা কি পাই, একটা পয়েন্ট পাই। ঠিক আছে, একটু একটা মিনিট একটু হোল্ড করো। ওকে, সো যেহেতু পয়েন্ট পাই, তাহলে দেখো এ পয়েন্টটা আছে, এ পয়েন্ট থেকে আমি যদি বি পয়েন্টে যেতে চাই, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যখন আমি যাব, তখন আমাকে কি চেঞ্জ করতে হবে, আমাকে টেম্পারেচার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তার মানে আমি একটা ফেজ থেকে আরেকটা ফেজে যখন যাব, তখন আমাকে চেঞ্জ করতে হচ্ছে তার টেম্পারেচারটা। ঠিক আছে, এ থেকে বি তে যাওয়ার জন্য। ঠিক আছে, একদম সিম্পল জিনিস, কিন্তু দেখো এখানে এ তে হচ্ছে এই টেম্পারেচার, বি তে হচ্ছে এই টেম্পারেচার, দেখো টেম্পারেচার ইফেক্টটা কিন্তু এখানে বোঝা গেল যে টেম্পারেচার চেঞ্জ করলেও কিন্তু তার ফেজ চেঞ্জ হয়। এবার দেখো বি থেকে আমি ডি তে যাব, দেখো খেয়াল করে, বি থেকে আমি কোথায় গেলাম, ডি তে গেলাম, বি থেকে যখন আমি ডি তে গেলাম, তখন আমার কিসের চেঞ্জ করতে হলো, আমার কম্পোজিশন কিন্তু চেঞ্জ করতে হলো, টেম্পারেচার না, টেম্পারেচার কিন্তু হরিজন্টাল লাইনে সেম থাকে, হরিজন্টাল লাইনে কিন্তু টেম্পারেচার সেম থাকে। ঠিক আছে, যেমন এ থেকে বি তে গেলাম, কম্পোজিশন কিন্তু সেম, টেম্পারেচার পার্থক্য হয়েছে, আর বি থেকে যখন ডি তে গেলাম, তখন কিন্তু 40 থেকে 80 আমার কিসের চেঞ্জ হলো, ওয়েট পার্সেন্টেজের চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা নিশ্চয়ই বোঝা গেছে। আমরা নেক্সট চলে যাব, এটাই হচ্ছে আমাদের একটা ম্যাথ, গুরুত্বপূর্ণ একটা ম্যাথে আমরা আসছি। এখানে খেয়াল করে দেখো আমাদেরকে কিসের ভ্যালু দেওয়া থাকবে,
পরীক্ষার হলে আমাদেরকে দেয়া থাকবে শুধু এই গ্রাফটা, এবং তোমাকে বলা হবে একটা পয়েন্ট। এই যে একটু আগে বললাম যে স্থানাঙ্কের পয়েন্টটা বেশি করে মানে তোমরা রিভিউ করো, হ্যাঁ, ইন্টারমিডিয়েট ম্যাথের বই থেকে ওই যে সরলরেখা এইসব দেখে স্থানাঙ্কের কনসেপ্টে যাদের মানে যদি দুর্বলতা থাকে তাহলে একটু দেখে নিবা। পয়েন্ট এ কি দেওয়া আছে? 1100 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে 60। তাহলে এটা আমরা বুঝে নেই এটা কিসের, ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু। তাহলে কি পেলাম এখানে তোমার মার্ক করা, ঠিক আছে, তোমার একটা স্লাইড বানানো, তাই এটা একদম মার্ক করা এ পয়েন্ট। তাহলে এই এ পয়েন্টে আমার কি আছে একটা, তাহলে প্রশ্নটা হইতেছে এ পয়েন্টে কোন ফেজ? এ পয়েন্টে এই যে দেখো আলফা, আলফা ফেজ, বোঝাই যায়। এর কম্পোজিশন কত? এই যে 60, 60 হচ্ছে নিকেল, আর 100 থেকে বাদ দিব, বাকিটা হচ্ছে কপার। পয়েন্ট 2, এই যে কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, কি পাবো? একটা পয়েন্ট পাবো। পয়েন্টে কে, পয়েন্টটা কোথায় আছে? পয়েন্টটা এই যে ডুয়াল ফেজে আছে। এই অ্যান্সার শেষ। পয়েন্টটা কোথায় আছে চাইছে? ডুয়াল ফেজে আছে। এক্সাম্পল 3, আরেকটা পয়েন্ট দেওয়া আছে, টেম্পারেচার এবং এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু কোথায় আছে? এই যে লিকুইড ফেজে আছে, একটা সিঙ্গেল ফেজে আছে। তার কম্পোজিশন কি? এই যে এখান থেকে নিচে যাব, এই যে বের করব। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো, আমরা যখন সিঙ্গেল ফেজ গুলাই ছিল সলিড এবং লিকুইড, আমরা কম্পোজিশন বের করছি, কিন্তু যখন ডুয়াল ফেজে ছিল তখন কোনো কম্পোজিশন কিন্তু বের করি নাই। তার মানে এখানে কোনো কাহিনী আছে? অবশ্যই কাহিনী আছে। চলে যাই আমরা নেক্সট স্লাইডে। আচ্ছা এখানে একটু মনে রাখো, ওই পিকচারটাকে কিন্তু এখানে জুম করে দেখানো হয়েছে, মানে বড় করে আঁকা হয়েছে। ঠিক আছে, সবুজ দ্বারা বোঝানো হয়েছে লিকুইড, নীল দ্বারা সলিড কে বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা এখন আমরা দেখি সবুজ লাইনটা দ্বারা লিকুইডলেস লাইন, ব্লু হচ্ছে সলিডাস লাইন। সিঙ্গেল ফেজ, ডুয়াল ফেজ, কি আসলো? এই যে এখানে ডুয়াল ফেজে কে কে আছে? লিকুইড এবং সলিড। আচ্ছা এইবার ওই সময় কিন্তু কি বলা হয়েছিল, এই যে টেম্পারেচারে বি পয়েন্টে আমরা কি বের করব? কম্পোজিশন বের করব। তাহলে প্রশ্নটা কি, ডুয়াল ফেজে কিভাবে কম্পোজিশন বের করতে হয়? আবার মাথায় ঢুকায় নাও, ডুয়াল ফেজে কিভাবে কম্পোজিশন বের করতে হয়। ওকে, সো এখন এটা এখানে আমরা কি করব, একটা জিনিস মাথার মধ্যে সেট করে নিব, যখন ডুয়াল ফেজ আসবে তখন আমরা কম্পোজিশন বের করার জন্য আঁকবো হচ্ছে টাই লাইন। যখন ডুয়াল ফেজ আসবে তখন আমরা কম্পোজিশন বের করার জন্য আঁকবো টাই লাইন। টাই লাইন কিভাবে আঁকবো? ওই পয়েন্টটা, বি পয়েন্টটা তো আমরা মার্ক করলাম, এই যে টেম্পারেচার এবং এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু থেকে, যেটা আমাদেরকে প্রশ্নে দেয়া থাকবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা কি বের করলাম, এক্স এর পয়েন্ট এবং ওয়াই এর পয়েন্ট করে আমরা একটা এই বি পয়েন্টটা পেলাম। তারপরে কি আঁকবো, এই পয়েন্টটাকে ধরে আমি জাস্ট একটা স্কেল দিয়ে হরাইজন্টাল লাইন টানবো, কোনো কার্ভ না, কোনো বাঁকা লাইন না, একদম হরাইজন্টাল লাইন টানবো। সেই হরাইজন্টাল লাইন কি করলো, লিকুইডাস লাইনকে একটা পয়েন্টে কাট করলো, সলিডাস লাইনকে আরেকটা পয়েন্টে কাট করলো, তাই তো? কারণ একটা সরলরেখা তার দুইটা প্রান্তকেই ছেদ করবে, এটা আমরা জানি। তাহলে কম্পোজিশনের ভ্যালু কোথা থেকে পাই? সবসময় মাথায় রাখবা, কম্পোজিশনের ভ্যালু পাই এক্স থেকে, টেম্পারেচারের ভ্যালু পাই ওয়াই থেকে। কম্পোজিশনের ভ্যালু যেহেতু এক্স থেকে পাই, তাহলে আমাকে যেতে হবে কোথায়? নিচে। তাহলে আমি এখান থেকে উপর থেকে হেঁটে 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 কোথায় যাব? নিচে যাব। নিচে গিয়ে কত পয়েন্টে কাট করলে দেখো, 32-এ কাট করলো। এই যে সবুজ দ্বারা কিন্তু লেখা হয়েছে, কেন? কারণ এটা কোন পয়েন্টটাকে, কোন সরলরেখাকে কাট করছে? লিকুইডের সরলরেখাকে কাট করছে। আর এইটা কোন সরলরেখাকে কাট করছে? এইটা সলিডের সরলরেখাকে কাট করছে। ব্লুটা সরল, তাই তো? তাহলে এখান থেকে হেঁটে হেঁটে আমি কোথায় যাব? নিচে যাব। তাহলে নিচে গেলে এখানে আমি কি পাইলাম? 43। তার মানে এই 43 আমার কার ভ্যালু আসলো? এই যে সি আলফা। সি মানে কম্পোজিশন, আলফা মানে সলিড ফেজের কম্পোজিশন, সিএল, সিএল মানে লিকুইড ফেজের কম্পোজিশন। ওকে, তাহলে 32 এখানে কার ওয়েট ফ্র্যাকশন? নিকেলের। তাহলে 32 ওয়েট ফ্র্যাকশন অফ নিকেল, আর এখানে 43 ওয়েট ফ্র্যাকশন অফ নিকেল, আর বাকিটা হচ্ছে কপারের। এই জিনিসটাই, ম্যাথটা কি বুঝছো সবাই? এই ম্যাথটা কি বুঝছো সবাই? একবার একটু বুঝো। জি ম্যাম।
আচ্ছা, আরেকবার বলছি, অবশ্যই এটা আরেকবারই বলার দরকার। তাহলে আমরা এখানে কি করলাম খেয়াল করে দেখো, এখানে আগের এসে যাই, বি পয়েন্টটা, এই যে এখানে যেটা আমরা বি পয়েন্ট দেখতেছি, হ্যাঁ, এই বি পয়েন্টের কি বের করব, বি পয়েন্টের কম্পোজিশন বের করব। তাহলে বি পয়েন্টের কম্পোজিশন বের করার জন্য আমরা কি টানবো, বি পয়েন্টটাকে ধরে স্কেল দিয়ে সোজা লাইন টানবো, কোনো বাঁকা লাইন না, সোজা লাইন টানবো, ঠিক আছে। যখন সোজা লাইন টানা হবে তখন কি করবে, সেটা লিকুইডাস লাইনকে একটা পয়েন্টে কাট করে, সলিডাস লাইনকে আরেকটা পয়েন্টে কাট করে, ঠিক আছে। সলিডাস লাইনের থেকে আমরা কি করব, কাট পয়েন্ট থেকে কোথায় চলে যাব, নিচে চলে যাব। লিকুইডাস লাইনকে যেখানে কাট করে সেখান থেকে আমরা কিসে চলে যাব, নিচে চলে যাব। কারণ নিচে কে বসে আছে, নিচে বসে আছে ওয়েট পার্সেন্টেজ নিকেল, মানে নিকেলের কম্পোজিশনটা নিচে দেওয়া আছে। তাই নিচ থেকে যে আমরা কি পাবো, এখান থেকে আমরা 32 ওয়েট পার্সেন্ট সিএল অর্থাৎ লিকুইডের কম্পোজিশন, এবং সলিডাস লাইনকে যেখানে কাট করে তার নিচের থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে সলিডাসের কম্পোজিশন। তাহলে এটা মনে রাখতে হবে যে একটা যখন ডুয়াল ফেজ চলে আসে, ডুয়াল ফেজ চলে আসলে কম্পোজিশন বের করার জন্য আমাকে যেটা নিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে টাই লাইন ড্র করতে হবে। ওকে, আচ্ছা, এটা তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, এই আমরা নেক্সট আরেকটাতে চলে যাচ্ছি। এইটা এখানে এটা দিয়ে আমি শেষ করে ফেলবো, এই কারণ হচ্ছে এটা হচ্ছে একই দিকে একই লাইনের বা একই টপিকের আর কি। ওকে, তাহলে এটা একটু দেখি। এখানে আমরা বের করব হচ্ছে অ্যামাউন্ট অফ ফ্র্যাকশন, যে সলিড ফেজ এবং লিকুইড ফেজ, এই সলিড ফেজ বা লিকুইড ফেজের অ্যামাউন্ট অফ ফ্র্যাকশন আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা, অ্যামাউন্ট অফ ফ্র্যাকশনটা আমরা কিভাবে বের করব সেটা খেয়াল করে দেখো। সেম জিনিস, এখানে কম্পোজিশন আগে আমরা বের করব, কিন্তু এখানে আমরা একটা রুল ব্যবহার করব। কি পরিমাণ ফেজ বর্তমান আছে সেটা বের করার জন্য আমরা লিভার রুল ব্যবহার করে থাকি। লিভার রুলের ফর্মুলা কি, অপোজিট আর্ম অফ লিভার টোটাল লেন্থ অফ টাই লাইন। আচ্ছা, এটা আমি আরেকবার এইটা শুরু থেকে আসি। আমরা এখানে বের করব হচ্ছে ওয়েট ফ্র্যাকশন অফ ফেজ, কার ফেজ, সলিড এবং লিকুইড, এই দুজনের ওয়েট ফ্র্যাকশনটা বের করব। বের করার আগে আমাদেরকে কম্পোজিশন আগে থেকেই বের করতে হয়। তো কম্পোজিশন বের করার জন্য আমরা আগের নিয়মটা ফলো করব, টাই লাইন আঁকতে হবে। তো টাই লাইন আঁকলাম, এখানে ওই যে আগের মতোই 32 এবং 45 ভ্যালু আমরা পেয়ে গেলাম। এটা তো কোশ্চেনে দেওয়া থাকবে, কোশ্চেন থেকে একটা পয়েন্ট দেওয়া থাকবে। ওকে, তো এখানে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, WL মানে লিকুইডের ওয়েট ফ্র্যাকশন, W আলফা দ্যাট মিন্স সলিডের ওয়েট ফ্র্যাকশন। কিভাবে বের করব, টোটাল লেন্থ অফ টাই লাইন। তাহলে টাই লাইন কি, এটা হচ্ছে লিভার রুল কি, ওই যে মনে করো আমরা কেচি কিন্তু লিভার রুলকে ফলো করে, যেখানে আমরা হাত দিয়ে প্রেসার দেই, যেখানে নব থাকে এবং যেটা দিয়ে কাটা হয়। এটা হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে একটা টাই লাইন মনে করো, ঠিক আছে। সো এই টাই লাইনের টোটাল লেন্থটা আমরা নেব, হরে হবে পুরা, এখানে আমি এটা এভাবে বলি, হরে হবে পুরো আর লবে হবে কি অপোজিট। কথাটা কিরকম একটু দেখো। ইংলিশে বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে ওয়েট ফ্র্যাকশন অফ লিকুইড বের করার জন্য আমরা টোটাল লেন্থটা নেব, টোটাল লেন্থ অফ টাই লাইন। সো টোটাল লেন্থ অফ টাই লাইন ইজ সলিডাস মাইনাস লিকুইডাস। সো সলিডাস পয়েন্ট হচ্ছে 45 এন্ড লিকুইডাস লাইনটা হচ্ছে আমাদের এখানে 32, যে পয়েন্টটা আমাদের এখানে ইন্টারসেক্ট করেছিল। কোথায় সেটা আমরা আরেকবার দেখি, এই যে 32, ওকে 45 43 ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। এই যে আগের মানে হচ্ছে ওয়েট ফ্র্যাকশন বের করার জন্য আমাদেরকে আগে থেকেই আমাদেরকে কম্পোজিশন কিন্তু বের করে রাখতে হবে, ঠিক আছে, কারণ সেই ভ্যালুটাই আমরা ইউজ করি। ওকে, সো আমরা এখানে কি বের করতে যাচ্ছি, ওয়েট ফ্র্যাকশন অফ লিকুইড। সো লিকুইডে ওয়েট ফ্র্যাকশন বের করার জন্য আমাকে কি করতে হলো,
টোটাল লেন্থ নিতে হলো, টোটাল লেন্থ অফ টাই লাইন। সো টোটাল লেন্থ আসলো কি সলিডাস মাইনাস লিকুইডাস, 45 মাইনাস 32। এন্ড সো আপার পার্ট ইজ কি হচ্ছে অপোজিট আর্ম, অপোজিট আর্ম দ্যাট মিন্স এখন এখানে হচ্ছে লিকুইডাস, এটা হচ্ছে লিকুইডাস। সো ওয়েন আমরা এখানে লিকুইডাস পার্টটা বের করব, দেন আমরা কি করতে হবে, লিকুইডটাকে বাদ দিয়ে অপোজিট আর্ম, অপোজিট আর্ম এখানে কে, এইটা, এই যে এই পয়েন্ট থেকে এই এতটুকু হচ্ছে আমাদের অপোজিট। যখন লিকুইডাস বের করব তখন নিব অপোজিট আর্ম, যখন সলিডাস নেব তখন নিব হচ্ছে তার অপোজিট আর্মটা নিয়ে আমরা এখানে কাজ করব। ঠিক আছে, সো ভ্যালুগুলো আরেকবার দেখো। এই যে 45 মাইনাস 32, 45 মাইনাস 32, ডব্লিউ আলফার ক্ষেত্রেও কিন্তু 45 মাইনাস 32 টোটাল লেন্থ। আর ডব্লিউ এল এর জন্য কি হচ্ছে অপোজিট আর্ম, দ্যাট মিন্স 45 মাইনাস 40, যেটা সলিডাসের কাছাকাছি সেটা হচ্ছে ডব্লিউ এল এর জন্য অপোজিট আর্ম। আর লিকুইডাসের জন্য আর সলিডাসের জন্য কি হবে অপোজিট আর্ম হবে হচ্ছে লিকুইডাসের পার্টটা, তার মানে হচ্ছে 40 মাইনাস 32। এই অংশটুকু কি ক্লিয়ার হয়েছে সবাই? হ্যালো ম্যাম ফর্মুলাটা বুঝিনি। আচ্ছা, ফর্মুলাটা এখানে বলছে হচ্ছে কি পরিমাণ ফেজ প্রেজেন্ট আছে সেটা বের করার জন্য আমরা একটা লিভার রুল ইউজ করে থাকি। লিভার রুল ইউজ করতে হবে, লিভার রুলের ফর্মুলাটা হচ্ছে টোটাল টাই লাইনটা হবে, ঠিক আছে, আমাদের আপার পার্ট এবং লোয়ার পার্ট। সো লোয়ার পার্টে হবে হচ্ছে আমাদের টোটাল টাই লাইন, টাই লাইনের পুরোটা ভ্যালু হবে হচ্ছে নিচে, আপার পার্টে হবে হচ্ছে গিয়ে আমরা যে ভ্যালুটাকে বের করতে চাই তার অপোজিট আর্মটাকে নিয়ে আমরা কাজ করব। আমরা তাহলে এখন দেখি এ পয়েন্ট, বি পয়েন্ট, আর একটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, ঠিক আছে, এ বি সি। বি পয়েন্টটা হচ্ছে আমাদের অলরেডি গিভেন। সো এটা হচ্ছে আমাদের রাইট আর্ম, এটা হচ্ছে আমাদের লেফট আর্ম। ওকে, এ বি হচ্ছে রাইট আর আর বিসি হচ্ছে লেফট আর্ম। তাই যদি হয় তাহলে আমাকে বের করতে বলা হলো এই যে এ বি আর হ্যাঁ রাইট আর্মের ভ্যালু বের করতে যখন বলা হয়, ওয়েট ফ্র্যাকশন বের করতে বলা হয়, তখন আমাদের নিচের পুরোটা জুড়ে ভ্যালু তো থাকবেই, ঠিক আছে, লোয়ার পার্টের পুরো ভ্যালুটা কিন্তু থাকবে এ সি, এখানে আসবে হচ্ছে এ সি, কিন্তু ডব্লিউ এল বের করার জন্য মানে রাইট আর্ম বের করার জন্য আমি আপার পার্টে ভ্যালু নিব হচ্ছে তার অপোজিটটা, সেটা কি লেফট হ্যান্ডের ভ্যালু নেব। সো লেফট হ্যান্ডে আমাদের কি আছে বিসি, সো বিসি ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। আবার যখন এল এর ভ্যালু বের করতে যাব মানে লেফট হ্যান্ডের ভ্যালু বের করব, তখন আমাদের আপার পার্টে কি আসবে এই যে এ বি এর ভ্যালু মানে রাইটের পার্টটা ভ্যালুটা চলে আসবে। এবার ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, লোয়ার পার্টে হচ্ছে পুরো ভ্যালু, আর যখন রাইটের ভ্যালু বের করে তখন উপরে দেই লেফটের ভ্যালু, আর যখন লেফটের ভ্যালু বের করব তখন উপরে দেব হচ্ছে রাইটের ভ্যালু। আর ভ্যালু গুলো কিন্তু কম্পোজিশন আমরা অলরেডি টাইলাইন থেকে কিন্তু সেটা অলরেডি বের করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, এটা প্র্যাকটিস প্রবলেম, এটা তোমরা বাসায় করবে, অলরেডি দেওয়া আছে কিন্তু না দেখে করার চেষ্টা করবে। ওকে, সো নেক্সট এখান থেকে আমি যাব। আচ্ছা, অনেকগুলো কথা পয়েন্ট বলতে চেয়েছিলাম, আমি ক্লাসটা এখানে শেষ করে দিতে যাচ্ছি। তোমরা হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে আমি একটা আজকে হচ্ছে একটা মানে সামারি বা হচ্ছে কি ওটা কি বলে মানে আমি একটা গ্রুপে পোস্ট দিয়ে দিব আমাদের গুগল ক্লাসরুমে, সেখান থেকেই তোমরা হচ্ছে কি আমাকে কমেন্ট করে দিও, হ্যাঁ, যে মানে যে এভাবে আমি যে ফ্যাক্টর গুলো লিখেছি, কারণ ওগুলো আলোচনা করলে আমার মনে হয় ক্লাসটা অনেক মানে বড় হয়ে যাবে, ঠিক আছে। আর এগুলো মানে আলোচনা